ডাকসু নির্বাচনের প্রচারণায় নেমেছে ছাত্রলীগ, ছাত্রদল, বাম সংগঠন সহ বিভিন্ন প্যানেলের প্রার্থীরাই। নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি ডক্টর এএসএম মাকসুদ কামাল, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ রেজানুল হক চৌধুরী কিছুক্ষণের মধ্যে এসে আমাদের সাথে যোগ দেওয়ার কথা, এবং ডাকসু নির্বাচনে ছাত্রদলের ভিপি প্রার্থী মোস্তাফিজুর রহমান এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। প্রফেসর এএসএম মাকসুদ কামাল, আমরা আজ শুনেছি যে ডাকসু নির্বাচনে যারা প্রার্থী ছিলেন তাদের সাথে প্রশাসনের একটি বৈঠক হয়েছে, কিন্তু অনেক প্রার্থী এই অভিযোগ করেছেন যে তাদের মতামতের সুযোগ দেওয়া হয়নি। আপনি এই বিষয়টি অবগত আছেন কিনা? আরও একটি বিষয়, অনেক দিন পর 28 বছর পরে ডাকসু নির্বাচন হলেও আমরা দেখেছি যে 24% পদে আসলে নির্বাচিত হয়েছেন বিনা প্রতিদ্বন্দ্বিতা। এই বিষয়টি আসলে আপনি কিভাবে দেখছেন, প্রফেসর এস এম মাকসুদ কামাল? ধন্যবাদ। আজকে মাননীয় উপাচার্য মহোদয় আনুষ্ঠানিকভাবে যারা ডাকসু নির্বাচনে প্রার্থী হয়েছেন এবং হল সংসদে নির্বাচনকে পরিচালনা করার জন্য হলের প্রাধ্যক্ষ, হাউস স্পিকার এবং অ্যাসিস্ট্যান্ট হাউস মিলিয়ে একটি আবেদন করেছে এই নির্বাচনকে যাতে করা যায় এবং এই সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে আজকে দীর্ঘ প্রায় 30 বছর যাবৎ বঞ্চিত হচ্ছে জাতি ডাকসু থেকে নেতৃত্ব প্রদান করার, সেই ক্ষেত্রে জাতিকে একটা সুষ্ঠু নির্বাচন উপহার দিয়ে নেতৃত্ব যাতে করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশকে যেন সুষ্ঠু নিরপেক্ষ করতে পারে সে আহ্বানটুকু জানিয়েছেন। আজকে যে কথাটি আপনি বলেছেন যে কেউ কথা বলার সুযোগ দেওয়া হয়নি, আমাদের যারা ছাত্র নেতৃবৃন্দ আছেন ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ পরিষদের সভায় তাদের সাথে বিভিন্ন ধরনের আলাপ আলোচনা হয়েছে এবং তাদের সাথে আলাপ আলোচনা করে নির্বাচনের আচরণ বিধি এবং কনস্টিটিউশন সবগুলো আমরা গ্রহণযোগ্যভাবে এটি করেছি। আজকের মূলত যে সভাটি ছিল সেই সভাটি ছিল মাননীয় উপাচার্যের একটি আহ্বান, যে আহ্বান থেকে যেন একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়া যায়, পাশাপাশি প্রশাসনের যে দায়িত্ববোধ সেই দায়িত্ববোধটাকে আনুষ্ঠানিকভাবে মাননীয় উপাচার্যের পক্ষ থেকে জানিয়ে দেওয়া, এইটি ছিল আজকের মূল বক্তব্য। আজকের বিষয়ে যে ছাত্র নেতাদের মধ্যে থেকে উপাচার্যকে প্রশ্ন করা বা নির্বাচন কমিশনকে প্রশ্ন করা সেরকম কোনো কিছু আজকের এজেন্ডায় ছিল না। এরকম সভা অতীতও হয়েছে ডাকসু নির্বাচনের পূর্বে, এরকম সভা আজকেও মাননীয় উপাচার্য করেছেন ডাকসু নির্বাচনের পূর্বাহ্নে। আমরা জানতে চাইছিলাম যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া সম্পর্কে আপনার মতামত কি? বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার ক্ষেত্রে আমরা একটি শুনতে পাচ্ছি যে হলে সাধারণ ছাত্র ছাত্রী যারা প্রতিদ্বন্দ্বিতা করবেন, অর্থাৎ ছাত্রলীগ যারা করেন না অন্য সংগঠনের ছাত্রছাত্রীরা, তারা তো আসলে হলে থাকতেই পারছেন না। ভোট চাওয়া বা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারটি আসলে খুবই তখন দুরূহ হয়ে পড়ছে। এই অভিযোগ আমি অন্তত গ্রহণ করতে পারছি না, কারণ হলে আমাদের শিক্ষার্থীরা হলে থাকার বিষয়ে, হলের সিট বন্টনের বিষয়ে যখন যে শিক্ষার্থী নিয়মতান্ত্রিকভাবে আবেদন করেছেন আমরা সেভাবে সিট বন্টন করেছি। আর আপনি যে 24% কথা বলেছেন, 37 জন টোটাল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এই 37 জন আমার মনে হয় 24% নয়, টোটাল 37 জন। একটা ভুল সমীক্ষা এসছে 54 জন নির্বাচিত হয়েছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়, এটি সঠিক তথ্য নয়। ডাকসু নির্বাচন হবে প্রায় এখন থেকে 1 বছর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পত্রপত্রিকার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই কথাটি ঘোষণা করেছে যে ডাকসু নির্বাচন এ বছরের মার্চ মাসে অনুষ্ঠিত হবে যে কোনো একটি সময়। ছাত্র সংগঠন বা যারা নির্বাচনে অংশগ্রহণ করতে চায় তারা পর্যাপ্ত সময় পেয়েছে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য। এখন কেউ যদি দলগতভাবে নির্বাচন করার ক্ষেত্রে কোথাও কোনো প্রার্থিতা না দিতে পারেন, সেটি কোনো সংগঠন বা যারা অংশগ্রহণ করতে চায় তাদের নিজস্ব বিষয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নির্বাচন করার জন্যে একটি বিধিমালা তৈরি করেছে। সেই বিধিমালার আলোকে কোনো প্রার্থীকে যদি নমিনেশন পত্র জমা দিতে চান এবং কেউ যদি নির্বাচন করতে চান তার জন্য সকল ধরনের পরিবেশ রাখা হয়েছে। আপনি যে কথাটি বলেছেন অনেকে হলে থাকতে পারে না, তারা কিভাবে অংশগ্রহণ করবে? হলে থাকতে পারে না এমন অনেকেই নির্বাচনে অংশগ্রহণ করেছে স্বতন্ত্র প্রার্থী হিসেবে। আমি সূর্য সেন হলের প্রাধ্যক্ষ, আমার হলেও এরকম অনেকেই আছেন যারা নির্বাচনে অংশগ্রহণ করছেন। সুতরাং যে অভিযোগটি, এটি আমার ধারণা অভিযোগের জন্য অভিযোগ। আমি প্রত্যাশা করব প্রায় 3 দশক পরে যে নির্বাচনটি হচ্ছে সেই নির্বাচনটিকে কোনো অভিযোগ নিয়ে এসে
নির্বাচনটিকে যেন কোনোভাবে নষ্ট না করা হয়, আমরা সকলে মিলে একটা সুষ্ঠু নিরপেক্ষ করার জন্য আজ প্রতিশ্রুতিবদ্ধ, প্রতিজ্ঞাবদ্ধ। এই নির্বাচন প্রফেসর এস এম মাকসুদ কামাল, আপনাকে ধন্যবাদ। আমাদের সাথে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি এবং ডাকসু নির্বাচনে ভিপি পদপ্রার্থী রেজানুল হক চৌধুরী শোভন এসে পৌঁছেছেন। মোস্তাফিজুর রহমান আছেন আমাদের সঙ্গে, ডাকসু নির্বাচনে ছাত্রলীগের ভিপি প্রার্থী। জনাব রেজানুল হক চৌধুরী শোভন এবং জনাব মোস্তাফিজুর রহমান, আপনাদের দুজনের কাছে আমার একই প্রশ্ন। প্রথমে আমি শোভনের কাছে যেতে চাই। শোভন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া যে প্রার্থীরা নির্বাচিত হয়েছেন তাদের এই ব্যাপারে আপনার পর্যবেক্ষণ একটু শুনতে চাইব। জনাব মোস্তাফিজুর রহমানের পর্যবেক্ষণ আমরা একটু শুনতে চাইব। জনাব শোভন। জি, ধন্যবাদ আপনাকে। আমাদের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে হল সংসদ আছে, যে হল সংসদে আমাদের 50 জন পদে এরকম বিজয়ী হয়েছে এবং সবচেয়ে সুখবর হচ্ছে আমাদের যে জসিমউদ্দিন হল আছে, সেই জসিমউদ্দিন হলের যে জিএস পদপ্রার্থী সে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন এবং তা বাদে আমাদের 50 জন নেতাকর্মী যাদেরকে বিভিন্ন পদে দেওয়া হয়েছে, মনোনয়ন দেওয়া হয়েছে, তারা নির্বাচিত হয়েছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। তো আমি বলতে চাই যে এটা হচ্ছে ছাত্রলীগকে ভালোবাসার ফসল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছাত্রলীগকে যে ভালোবাসে তার ফসল। আপনার কাছে কি মনে হচ্ছে না যে এতদিন পর একটি নির্বাচন হচ্ছে, তাতে একটা অনেক বড় প্রতিদ্বন্দ্বিতা হওয়ার কথা ছিল এবং সেই প্রতিদ্বন্দ্বিতা হতে পারেনি? কারণ ছাত্রলীগের, আমি দখল শব্দটি বলবো কিনা জানি না, কিন্তু ছাত্রলীগের প্রাধান্যের কারণে বা আধিপত্যের কারণে অন্য কেউ আসলে সাহস পাচ্ছে না এমনকি নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করতে। বিষয়টি কিরকম? এটা আসলে আধিপত্যের বিষয় না, এটা হচ্ছে জনপ্রিয়তার বিষয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছাত্রলীগকে এতটাই ভালোবাসে, ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি হলে এতটাই জনপ্রিয় যে অন্যান্য কোনো সংগঠন এই হলগুলোতে তাদের প্রার্থী দিতে পারেনি। রাইট। তাদের সাংগঠনিক দুর্বলতা ঢাকার জন্য তারা এই সহাবস্থানের কথা বলে। আপনি কি বলতে চাচ্ছেন আপনারা যারা নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা ঠিক ততটা জনপ্রিয় নন? মানে যারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হননি তারা ঠিক ততটা জনপ্রিয় নন? অবশ্যই, কারণ সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় কেন নির্বাচিত হন না? একটা সংগঠনের তো কিছু ব্যক্তি থাকে, কিছু ব্যক্তি তো, আচ্ছা, কিছু ব্যক্তি অনেক বেশি, সবাই তো হয়নি। 50 জন হয়েছে, তারা তো বিভিন্ন জায়গায় তো তারা মনোনয়নই দিতে পারেনি। ওকে, শোভন আপনাকে ধন্যবাদ। আমি একটু মোস্তাফিজুর রহমান আপনার কাছে যেতে চাই। মোস্তাফিজুর রহমান, এই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার ক্ষেত্রে বা আপনাদের প্রার্থী না দেওয়ার ক্ষেত্রে, আপনাদের প্রার্থী বাছাই না হওয়ার ক্ষেত্রে আসলে কি কারণ সেটি আমাদের একটু বলবেন জনাব মোস্তাফিজুর রহমান। জি, আমি বলতে চাই যে এই ডাকসু নির্বাচন যে প্রক্রিয়াটা শুরু হয়েছে পুরোপুরি মানে ছাত্রলীগকে আপনার বিশেষ সুযোগ সুবিধা দেওয়ার জন্য, এটা আমরা দেখতে পেয়েছি। আপনার ডাকসু নির্বাচন উপলক্ষে যে নির্বাচন কমিশন গঠিত হয়েছে, সেই নির্বাচন কমিশন গঠনের মাধ্যমেই মানে গলত সৃষ্টি হয় এবং তারই ধারাবাহিকতায় আপনি দেখেছেন বিভিন্ন ক্ষেত্রে প্রার্থীদের মনোনয়নপত্র অবৈধভাবে, অগণতান্ত্রিকভাবে বাতিল করা হয়েছে। না মোস্তাফিজুর রহমান, আমার কাছে তাহলে একই প্রশ্ন করতে হয় যে আপনার মনোনয়নপত্রের থেকে যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে তাদের দুজনের মনোনয়নপত্র কি একই রকম, একই গুণাবলী সম্পন্ন? না, আমি সেটা বলছি না, কিন্তু আপনার মানে আমাদের প্রশ্ন হচ্ছে আপনারটা বাতিল হয় নাই, তাদেরটা বাতিল হয়েছে কেন? মানে কোনো যৌক্তিক কারণ ছাড়াই? যৌক্তিক, আমরা দেখেছি ছাত্রলীগ থেকে মনোনীত প্যানেলে আপনার তন্নি নামে একজন, উনি হচ্ছেন আপনার বিশ্ববিদ্যালয়ের, এখন ওনার ছাত্রত্ব নেই, উনি ভোটার নয়, তারপরও তাকে আপনার মানে এই প্যানেলে আপনার বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে, ঠিক আছে। কিন্তু আমরা দেখেছি বিভিন্ন ছাত্র সংগঠনের প্রার্থীরা আপনার বৈধ ছাত্র হওয়া এবং ভোটার থাকা সত্ত্বেও আপনার তাদের প্রার্থিতা বাতিল করা হয়েছে। আর আরো একটি, আপনি যে বিষয়টি বলতে চাচ্ছিলেন যে কেন আমরা প্রার্থী দিতে পারিনি, আমাদের মানে বিভিন্ন হলে পূর্ণাঙ্গ প্যানেল দিতে পারিনি। পূর্ণাঙ্গ প্যানেল না দেওয়ার পিছনে মূল বিষয়টা হচ্ছে আপনার সরকার দলীয় যে ছাত্র সংগঠন ছাত্রলীগ
আপনার বিভিন্নভাবে আপনার 10 বছর যাবৎ, বিগত 10 বছর যাবৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ত্রাসের রাজত্ব কায়েম করছে, মানে ভিন্ন মতের এখানে কোনো জায়গাই নেই, না, ঠিক আছে? মানে আপনি খুবই অতি মুস্তাফিজ, আপনি অতি সাধারণীকরণ করছেন কিনা। গত 10 বছরে আপনি ত্রাসের রাজত্ব বলছেন, কিন্তু গত 10 বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমন কোন ঘটনা ঘটেছে যেটি দিয়ে আমরা বলতে পারি এটি ত্রাসের রাজত্ব হয়েছে? গত 10 বছরে একদিনের জন্য পরীক্ষা পেছানো হয়নি, গত 10 বছরে ক্লাস নিয়মিত হয়েছে, সেশন জট নিয়মিত চলেছে। আপনি কোন ঘটনাটিকে ত্রাসের রাজত্ব বলছেন আসলে? আপনি মানে নির্যাতন এবং ত্রাসের যে রাজত্ব, এটি মানে দুই ধরনের হয়। একটি হচ্ছে প্রকাশ্যে আপনার বিস্ফোরণ, আর একটি হচ্ছে আপনার নীরবে মানে আপনার নিপীড়ন নির্যাতন সহ্য করতে হয়, নীরবে নিবৃতে। আমরা জানি, আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ক্ষেত্রে আপনার যারা ভিন্ন মতাদর্শের অধিকারী তাদেরকে হল থেকে আপনার নির্যাতন করে বের করে দেওয়া হয়, তাদেরকে ঘন্টার পর ঘন্টা টর্চার রুমে, টর্চার সেল নামে বিভিন্ন। আমরা এই প্রসঙ্গে আসবো জনাব মুস্তাফিজুর রহমান। আপনি আমাকে একটু শুধু বলবেন যে আপনাদের কোনো নিয়মিত ছাত্র যিনি আসলে প্রকৃত ছাত্র অথচ প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়েছিলেন কিন্তু তার প্রার্থিতা বাতিল করা হয়েছে, এরকম কোনো স্পেসিফিক অভিযোগ আপনারা আসলে নির্বাচন কমিশনের কাছে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে করেছেন কিনা? আমি তার পূর্বে আমি একটি কথা বলতে চাই, সেটি হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন যে আমাদের মাকসুদ কামাল স্যার যে বলেছেন যে মানে বিশ্ববিদ্যালয় প্রশাসন 1 বছর পূর্বে সিদ্ধান্ত নেন যে নির্বাচন আয়োজন করার, কিন্তু আমরা দেখেছি যে এই নির্বাচনটি আয়োজন হচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্তের মাধ্যমে না, এই নির্বাচনটি আয়োজিত হচ্ছে আপনার ওই হাইকোর্টের একটি রুলের মাধ্যমে, যা অত্যন্ত দুঃখজনক এবং বেঁধে দেওয়া সময়ের ভিতরে যা হচ্ছে আপনার সরকার। আমার মনে হয় যে জনাব মুস্তাফিজুর রহমান যে প্রসঙ্গটি তুলেছেন সেই প্রসঙ্গে নিশ্চয়ই বলবেন। আপনি কি কোনো অভিযোগের কথা বলবেন? লিখিত কোনো অভিযোগ দেওয়া হয়েছে কিনা কারো? লিখিত, জি, আমরা মানে যাদের আমাদের প্রার্থিতা বাতিল হয়েছিল আমরা তাদের বিষয়ে ওই লিখিত অভিযোগ দিয়েছিলাম। মানে আমাদের প্রার্থীরা বৈধ হওয়ার যোগ্যতা রাখেন, তাই মানে তাদের প্রার্থিতা এখন। আমার মনে হয় যে আমরা প্রফেসর মাকসুদ কামালকে শুনবো। প্রফেসর মাকসুদ কামাল, আমরা আপনার কাছে একটু শুনতে চাই যে বৈধ প্রার্থী কিন্তু তাকে আসলে দেওয়া হয় না, এরকম কোনো কিছু আপনি শুনেছেন কিনা, জেনেছেন কিনা, এই ব্যাপারে ব্যবস্থা নিয়েছেন কিনা? এবং আরো একটি বিষয় হচ্ছে যে অন্য ক্ষেত্রে ছাত্রলীগের সুবিধা দেওয়ার জন্য বেশ কিছু, এবং বিশেষ করে যে নির্বাচন কমিশন করা হয়েছে তারা আসলে চিহ্নিত নীল দলের সমর্থক, বা সোজা কথায় বললে তারাও আসলে আওয়ামী লীগের সমর্থক। এই বিষয়ে আপনি একটু বক্তব্য শুনবেন। প্রফেসর এএসএম মাকসুদ কামাল, যাদের আসলে প্রার্থিতা বাতিল হয়েছে তাদের সকলের প্রার্থিতা সঠিকভাবে বাতিল হয়েছে কিনা, বা যাদের প্রার্থিতা রাখা হয়েছে তাদের প্রার্থিতার ক্ষেত্রে বিশেষ বিবেচনা প্রাধান্য পাওয়া গেছে কিনা, সেরকম একটি প্রশ্ন উঠেছে। এবং আরও একটি প্রশ্ন ছিল যে যারা নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করছেন তারা সবাই আওয়ামী লীগ সমর্থক শিক্ষক দল করছেন কিনা। জনাব এএসএম মাকসুদ কামাল। ধন্যবাদ। যাদের প্রার্থিতা বাতিল হয়েছে অথবা যাদেরকে প্রার্থিতা দেওয়া হয়েছে কোনোটাই কোনো বিশেষ বিবেচনায় করা হয়নি। গত 2 তারিখে যারা আপিল করেছেন, যাদের প্রার্থিতা নিয়ে সমস্যা ছিল, যারা আপিল করেছেন, এরকম 7 জন নির্বাচন কমিশনারের কাছে আপিল করেছেন এবং এই 7 জনকে তাদের প্রার্থিতা দেওয়া হয়েছে। তারা বিভিন্ন বিষয় নিয়ে তারা বলেছেন তাদের কারো এখনো ভর্তি সম্পন্ন হয়নি, ভর্তি সম্পন্ন হয়ে যাবে এবং আগামীকালকে অর্থাৎ 5 তারিখে যে সম্পূরক যে আমাদের ভোটার তালিকা হবে সে ভোটার তালিকায় তাদের নাম আসবে। তো ভর্তি সম্পন্ন না হওয়ার কারণে 19 তারিখে আমাদের যে চূড়ান্ত ভোটার তালিকা হয়েছিল সে ভোটার তালিকায় অনেকের নাম না থাকার কারণে তাদের প্রার্থীটা গ্রহণ করেনি হল প্রশাসন কিংবা ডাকসুতে। তারা যখন আবেদন করেছে যে তাদের ভর্তি প্রক্রিয়া দিন, এবং নির্বাচনকে সামনে রেখেই তাদের অনেকে ভর্তি প্রক্রিয়া করেছিল, তাদের সকলকে কিন্তু প্রার্থিতা দেওয়া হয়েছে। এই ক্ষেত্রে ছাত্রলীগের বিরুদ্ধে যে অভিযোগ করেছে মোস্তাফিজ, আমি বলবো ছাত্রলীগ ছাড়া অন্য সংগঠনগুলো যারা আপিল করেছে তাদের প্রাধান্যতা বেশি ছিল। বিশ্ববিদ্যালয় প্রশাসন আদালতের হুকুমে নয়, আদালতের রায় হওয়ার প্রায় 2 সপ্তাহ আগে বিশ্ববিদ্যালয় প্রশাসন মার্চ মাসে নির্বাচন হবে, বর্তমান ভাইস-চ্যান্সেলর দায়িত্ব নেওয়ার কিছুদিন পরেই তিনি ঘোষণাটি দিয়েছেন। সুতরাং বিশ্ববিদ্যালয় প্রশাসনকে হেয় করার জন্য মোস্তাফিজ যে ধরনের বক্তব্য রাখছে, আমি অনুরোধ করব বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র হিসাবে এই ধরনের বক্তব্য রাখা সঠিক নয়। আর হল প্রশাসনের বিষয় হলো আমরা সঠিকভাবে সিট বন্টন করি, যারা যখন আসে তারা তখন সিট পায়, যারা আবেদন করে কাউকে মেধার ভিত্তিতে সিট বন্টন করা হয়, কোনো ধরনের কাউকে এখানে কোনো ধরনের কাউকে বাদ দেওয়া হয় না, কোনো বিশেষ বিবেচনা নাই।
যে সমস্ত শিক্ষকদের বিরুদ্ধে বলা হয়েছে যারা নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করছেন, ডাকসুতে অর্থাৎ কেন্দ্রীয়ভাবে 5 জন শিক্ষক নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করছেন। যিনি চিফ রিটার্নিং অফিসার বা প্রধান নির্বাচন কমিশনার, তিনি একজন বিশ্ববিদ্যালয়ের সিনিয়র শিক্ষক, আর কিছুদিনের মধ্যেই বিশ্ববিদ্যালয় থেকে রিটায়ারমেন্টে যাবেন। একজন সম্মানিত শিক্ষক, তার সারা জীবনের শিক্ষাগত যে জীবন, এই শিক্ষাগত জীবনে তার বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ নাই। তার সাথে যারা আছেন তারাও এখানে রাজনৈতিক দলের সাথে, বা আমি যেটা বলবো, আমি দল থেকে নির্বাচিত শিক্ষক সমিতির সভাপতি, আমাদের মতো কোনো ধরনের নির্বাচনী কার্যক্রমের সাথে তাদের কোনো ধরনের যোগসূত্রতা নেই। মোস্তাফিজের যে অভিযোগ, এটা ঢালাও একটি অভিযোগ এখানে নিয়ে আসছে। সে আমাদের ছাত্র, এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র। বিশ্ববিদ্যালয়ের মর্যাদা রক্ষা করার জন্য এবং শিক্ষকদের মর্যাদা রক্ষা করার জন্য ঢালাও অভিযোগ না এনে এই বিশ্ববিদ্যালয়কে হেয় প্রতিপন্ন না করার জন্য আমি তাকে অনুরোধ করব। প্রফেসর মাকসুদ কামাল, আপনাকে ধন্যবাদ। আমি একটু জনাব রেজানুল হক চৌধুরী শোভন আপনার কাছে আসতে চাই যে আপনি ডাকসু নির্বাচনের প্রার্থী, আপনি ছাত্রলীগের সভাপতিও বটে, কিন্তু অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ছাত্রলীগ প্রশাসনের মুখপাত্র হয়ে কথা বলছে। এরকম আপনারও মনে হচ্ছে কিনা ছাত্রলীগ ছাড়া অন্য সংগঠনগুলোর দাবি দাওয়ার বিষয়গুলো প্রশাসনকে জানানোর দায়িত্ব আপনারা পালন করছেন কিনা, মানে ছাত্রলীগের পক্ষ থেকে এই নির্বাচনের দিনে, ডাকসু নির্বাচনের দিনে ছাত্রলীগের কর্মীরা কি দায়িত্ব পালন করবেন সেরকম কোনো নির্দেশনা আপনার পক্ষ থেকে, সংগঠনের পক্ষ থেকে বা অন্য কোথাও থেকে দেওয়া হয়েছে কিনা? জনাব রেজানুল হক চৌধুরী শোভন। যে আমরা একটি ছাত্র সংগঠন এবং আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিন্তু শিক্ষার্থী এবং ছাত্র, তো আমাদের সাথে প্রশাসনের কোনো সম্পর্ক নেই। আমরা একটি ছাত্র সংগঠন, আমরা নির্বাচন করব, যে নির্বাচনটা পরিচালনা করবে আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন। তো সেই ক্ষেত্রে আমরা বাংলাদেশ ছাত্রলীগ সবসময় চাবো এবং চাই যে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ যেন সুষ্ঠু এবং সুন্দর থাকে, এবং সেই সুষ্ঠু এবং সুন্দর পরিবেশের মাধ্যমে যেন ডাকসু নির্বাচনটা সমাপ্তি ঘটে। এবং এইখানে আমি সকল ছাত্র সংগঠনকে আহ্বান জানাবো যে আমরা কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয়টা কিন্তু আমাদের সকলের, আমরা সকল শিক্ষার্থীরা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ সুন্দর রাখার জন্য আমাদের সকল শিক্ষার্থীর এটা দায়িত্ব। তো আমার ছাত্র সংগঠন এবং একই সাথে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসাবে আমার সবার কাছে অনুরোধ যে নির্বাচনের দিন যেন সুষ্ঠু পরিবেশ বজায় থাকে। আমি জনাব মুস্তাফিজুর রহমানের কাছে যেতে চাই। জনাব মুস্তাফিজুর রহমান, আপনি প্রফেসর এস এম মাকসুদ কামালকে শুনলেন, প্রফেসর এস এম মাকসুদ কামালকে শুনলেন এবং তিনি যে আহ্বান জানিয়েছেন সেই প্রসঙ্গে আপনি কোনো কিছু বলবেন কিনা? জনাব শোভন, আমরা ফিরছি আবার আপনার কাছে। জনাব মুস্তাফিজুর রহমান। জি, শ্রদ্ধেয় ডক্টর মাকসুদ কামাল স্যার যে কথাটি বলেছেন, স্যারেরা নিরপেক্ষ ভূমিকা পালন করছেন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নির্বাচন কমিশন আপনার নিরপেক্ষ ভূমিকা পালন করছেন, সেই কথাটির বিষয়ে আমি একটা কথা বলতে চাই। আজ সকাল 11টায় আপনার একটি সিনেট মিটিং হওয়ার কথা ছিল এবং হয়েছে, কিন্তু আমাদের কোনো প্রার্থী কিংবা আমাদের প্যানেলের কোনো প্রার্থী অথবা আমাদের ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেউ আপনার ফরমালি কোনো চিঠি পায়নি। আর চিঠি না পাওয়ার কারণে আমরা বিভিন্ন ছাত্র সংগঠন নেতাদের কাছে এক এক রকম বক্তব্য শুনেছি। কারো কাছে শুনেছি 11টায়, কারো কাছে শুনেছি সিনেট মিটিং হচ্ছে 11:30টায়। এই বিষয়গুলি আছে, যে জন্য আমরা টাইমলি আপনার মিটিংয়ে উপস্থিত হতে পারিনি। আর বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ যারা আপনার ডাকসু প্যানেলে নির্বাচন করছেন, তারা অভিযোগ করেছেন যে তাদেরকে কোনো ধরনের কথা বলা কিংবা অভাব অভিযোগের যে বিষয়গুলি আছে সেই বিষয়গুলি সম্পর্কে কথা বলতে দেওয়া হয়নি। মুস্তাফিজ, আপনি এই অভিযোগ করছেন যে আপনারা ফরমাল চিঠি পাননি। আপনার কি জানা আছে যে ছাত্রলীগ বা অন্যান্য দলগুলি আসলে ফরমাল চিঠি পেয়েছে কিনা? 11টা 11:30 আমাদের অনেক ক্লাস হয়েছে এরকম যে আমরা আধা ঘন্টা আগে ক্লাসে গিয়ে দাঁড়িয়ে থাকতাম। ডাকসু নির্বাচন একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং ডাকসু এমন কিছু দূরের পথও না যে আপনাদের আসলে এটি বিরাট ইনকনভেনিয়েন্স হবে। ডাকসু নির্বাচন একটি গুরুত্বপূর্ণ নির্বাচন, এটি জাতীয় জীবন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রছাত্রীদের অধিকার আদায়ের যেহেতু একটি আন্দোলনের একটি অংশ আমি মনে করি। আপনার অভিযোগ হচ্ছে ফরমাল চিঠি আপনি পাননি, ফরমাল চিঠি অন্য সংগঠন কি পেয়েছে, আপনারা পাননি, ব্যাপারটি কি এরকম?
মানে এই ব্যাপারে আমরা যদি অভিহিত না থাকি, আমি অন্যদের ব্যাপারে আমি কথা বলতে চাই না, হয় মানে। আচ্ছা, জনাব মুস্তাফিজুর রহমান, আপনাকে ধন্যবাদ। আমি শোভন আপনার কাছ থেকে জানতে চাইছিলাম যে ছাত্রলীগকে কোনো বিশেষ নির্দেশনা এই ভোটের দিনের জন্য দেওয়া হয়েছে কিনা, আপনি যদি খুব সংক্ষেপে একটু বলতেন। কোনো পক্ষ থেকে, আপনার পক্ষ থেকে, আপনি যেই দলটি সমর্থন করেন আওয়ামী লীগের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে, বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে, যে তারা ভোটের দিন কি করবে? শোভন। আমি প্রথমেই বলতে চাই, আজকে যে সিনেট ভবনে যে মিটিংটি হয়েছে, আমরা কিন্তু এটার কোনো লিখিত বা কোনো খবর পাইনি। আমরা নির্বাচনের আজকের এই মিটিংয়ের খবর শুনে আমরা দ্রুত চলে এসেছি। যখন মিটিংটি শুরু হয় তার কিছুক্ষণ আগে আমরা জানতে পেরেছি, তা আমাদের নেতাকর্মীরা আমাদেরকে জানিয়েছে, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন কিন্তু আমাদেরকে জানায়নি। ওকে। আর এটা কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনের একটি বিষয়, কিন্তু আমাদের ছাত্র সংগঠনগুলোকে কিন্তু জানানো উচিত, আর মানে লিখিতভাবে হোক, ফরমালি জানানো উচিত। আর আমি আমাদের যে নির্বাচনের দিন আমি বলতে চাই যে ডাকসু নির্বাচনটা কিন্তু জাতীয় নির্বাচনের মতো না। আমাদের এই ডাকসু নির্বাচনটা হয় আমাদের ছাত্র এবং শিক্ষকের মধ্যে সম্পর্ক যাতে আরো সুদৃঢ় হয় সেই লক্ষ্যে, এবং আমরা যাতে আমাদের শিক্ষার্থীদের অধিকারটা আরো সুন্দর করে আদায় করতে পারে এবং শিক্ষার্থীরা যাতে আরো সুন্দরভাবে সুযোগ পায়, সেই জন্য আমাদের শিক্ষকদের সাথে একটি মেলবন্ধন। তো সেই জায়গা থেকে আমাদের যে শোভন, ছাত্রলীগকে কোনো নির্দেশ দেওয়া হয়েছে কিনা? হাইকমান্ড আছেন বাংলাদেশ আওয়ামী লীগ, ছাত্রলীগকে কোনো নির্দেশ দেওয়া হয়েছে কিনা 11 মার্চ তারা কি করবে? কোনো নির্দেশ দেওয়া হয়নি। আমরা জি সেদিন 11 মার্চ আমাদের কোনো উপর থেকে নির্দেশনা দেওয়া হয়নি। আচ্ছা, ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। লিখিত দাওয়াত সম্পর্কে প্রফেসর এস এম মাকসুদ কামাল, আপনি একটি বা দুটি লাইন বলবেন কিনা? আমরা একদম শেষ পর্যায়ে রয়েছে। প্রফেসর মাকসুদ কামাল, যে ছাত্র যারা এই নির্বাচনে যারা অংশগ্রহণ করছে তাদেরকে আসলে সময়টি পর্যন্ত জানানো হয়নি লিখিত বা অন্য কোনো ফর্মে, এই ব্যাপারে আপনি কিন্তু কিছু বলবেন কিনা? এইটি প্রশাসন থেকে বলার কথা ওভার টেলিফোনে, কারণ 239 জন হলো প্রার্থী ডাকসুতে। তো তাদেরকে আমি যতদূর জানি প্রশাসন থেকে ওভার টেলিফোনে জানানোর কথা, সেটি প্রশাসন থেকে বলতে পারবেন বস্তুত অর্থে তাদেরকে টেলিফোন করা হয়েছে কিনা। তো এইটি আমার পক্ষে পরিষ্কারভাবে বলা সম্ভব নয়। প্রফেসর এস এম মাকসুদ কামাল, জনাব রাজনুল হক চৌধুরী, শোভন, জনাব মুস্তাফিজুর রহমান, আপনাদের অনেক ধন্যবাদ।